হ্যালো এভরিওয়ান, আমি মিশকা। রিক্তা ইসলাম মায়া লেখা হৃদমায়া প্রেমগাথা পর্ব 27 নিয়ে চলে আসলাম। চলো গল্প শুরু করা যাক। অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে উঠলো। সাফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। ওনার একত্রে এতগুলো মানুষের দৃষ্টির পরে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মায়া এখনও এসবের জন্য ছোট বাবা। মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ের বিয়ে কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এইসব বিষয়ে মত দাও কীভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুয়ের বিয়ে দিয়েই আমরা এখনও চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা লেখাপড়া বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যাপারেও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকায় যাচ্ছে, ওইখানে পড়ালেখা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বইয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র আমোদ পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনও বেশ ছোট মানুষ, 18 হয়নি। এইসব বিয়ে ঝামেলা ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনা করতে হবে। আগে পড়াশোনা শেষ করুক, ততদিন না হয় ছেলে পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপরে না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথা অনীহা পোষণ করলে জামাল সাহেব ও রফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলল, এইরকম ভালো সম্বন্ধ হাতে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। এছাড়া আমরা এখনই মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটা ভালো, আমাদের হাতে কাছে ছেলে, কত নম্রভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আঘাত করে রাখতে। মায়া এখনই সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইবো না আসিফ। বাপ চাচারা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটা পরখ করো। তোমরা যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তাহলে না হয় আবার সম্বোধনটা ফিরিয়ে দেব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েক ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো, মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও। মুক্তার বিয়েটা পার না হওয়া আমাদের জানাও তোমাদের মতামত কী। তবে আমার আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মায়া আমাদের মেয়ে হয়, ও চিন্তা আমাদেরও চিন্তা। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেনি, শুধু সুস্থিরভাবে নিজের খাওয়ার মনোযোগ হলো। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথা সম্মতি জানিয়েছে, সে এই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো, কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবার গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতে ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরে ফিরে আসবো, হাতে কাজগুলো শেষ করে চলে আসবো। মায়া আর জুই যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নেব না, ওখানে গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হয়ে যাবে। ওরা থাক, বিয়ে শপিং করুক, আমি খুব জলদি ফিরে আসবো। খাবার টেবিলে খাওয়া দাওয়ার পর পাট চুকিয়ে সবাই যার যার মতন করে চলে গেল, অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ে তোড়জোড় চলছে বড়দের মধ্যে। আরিফ বাপ চাচার কথা মতো যে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো। নাদিম আরিফের বেশ ভালো লাগলো, বেশ আন্তরিকতার ছেলে, তেমন খারাপ কিছু চোখে পড়েনি, বেশ আন্তরিকতা। তারপরেও আরিফের এই মুহূর্তে তার মতামত দিতে পারলো না। ভাবলো মুক্তার বিয়েটা শেষ করুক, তারপরে না হয় এই বিয়েটা নিয়ে চিন্তা করবে। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বালা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরে কর্মজীবী মানুষদের এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়, বরং চাকরিজীবী শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথা ঘাম পায়ে ফেলে নিজেদের রোজকার কর্মে ব্যস্ত। এখন একটা ফাটা তপ্ত রোদের মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের শপিং মলের সামনে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার 3 বোন মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফায়াদের পরিবারের থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফায়াদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসাবে ফায়াদকে আসতে মানা করলো সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়েটা কেনাকাটা কোনে পক্ষের বাকি, এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চাই আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখে খান পরিবারের মানুষদের, ফায়াদের পরিবারের হতে শুরু করে হেনা খান, আরফ খান সকলেই উপস্থিত। তোর
জোর করে সে সবাই চলে এসেছে শপিংয়ে, সেটা বুঝতে বাকি নেই আরিফ হেনা খানের উদ্দেশ্যে এগিয়ে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল উদ্দেশ্যের দিকে। খানবাড়ির মহিলা সদস্যরা সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলে গুটি কয়েক বডিগার্ড আর 5 জন এর মতন পুরুষ মানুষের চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরফ খান বর হিসাবে ফায়াত, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখে দেখেছিল কয়েকবার ছেলেগুলো, এই 2বার কথা হয়েছিল। সোহাগ, সৌরভ, আরফ খানের বড় মেয়ের 2 ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি কয়েকজন ফায়াদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার পড়ছে, আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়লো না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে যদি হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসে না, কিন্তু হৃদের মা বা ছোট ভাই রাফিদের অনুপস্থিতির কারণটা বুঝলো না। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া অয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু অয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হয়ে নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করলো। মুক্ত পাশ হয়ে শ্বশুর বাড়ির গুরুজনদের সালাম করে তার এর মধ্যে অন্তত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খাল। মায়া জুই বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবাই যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো তখনই সবার মাত্র ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য কয়েকটা সেকশন থেকে কয়েকটা জিনিস কেনাকাটা ব্যস্ত হয়ে পড়লো। আরিফ খানকে জানিয়ে মায়া আজুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচির সঙ্গে আত্মীয়কর মেয়েদের হলুদের শাড়ি গহনের সব কিছু আরিফ খান মায়া আজুইয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে সেখান থেকে শপিং মলে হাজির হলো চেয়ারম্যানের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসা দৌড়াদৌড়ির জন্য ঢাকায় থাকছে নিজেদের ফ্ল্যাটে, সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পারিবারিক দাওয়াত করা হয়েছে। এর জন্যই চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজন টুকটাক যাতায়াত রয়েছে মায়াদের বাড়িতে। মায়া জুই এসবের কিছুই জানে না, আর কেউ তাদের এইসব বিষয়ে অবগত না। নাদিমের সঙ্গে আর কি মলের ভেতরে দেখা হতে নম্রতা হাত বাড়িয়ে সালাম দিতে নাদিম বলল, ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভালোই আছি। আবু পাঠালো আমাকে, বলে আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসায় সবাই ভালো আছেন? সেই জন্য বজায় রেখে আরিফ হাসলো। নাদিম আরিফের চেয়ে বছরে 2-1 ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিম আসতে অনুমতি দেওয়ার কারণ সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকুনি ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্রী হিসাবে আজকাল ছেলে মেয়েদের মতো অশ্লীল হয়ে পড়লে মায়ার সাথে নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্য আরিফ আর সারাদিন নাদিমকে নিজের সঙ্গে রাখবে বলে। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখে, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটা নয়। সে তার আদরে বোনকে এভাবে কারোর হাতে তুলে দেবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনে খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে, চলো সামনে যাই। ওরা সবাইকে সামনের দোকানে আসে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইলো, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করছি সামনের 10 তারিখের ভেতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি, তাহলে তুমি দেশে আর 24 দিনের মতন আছো? জি, আরও কম হবে। আরিফ আর কথা বাড়ানো না, হাঁটতে হাঁটতে ভাষা চোখের সামনের দিকে তাকিয়ে দেখলো দোকানের ভিতরে মায়া আজই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিতে চোখ বিঁধল আরিফের সবার ছোট বোন মায়া। ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না, কিন্তু যদিও সবসময় ঠিকঠাক হয় সব নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহে মায়া বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেবের কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে খোঁজখবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলে বউ হিসাবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়ে করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবার মায়াকে পছন্দ করেছে এমনটা নয়। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আসক্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেও মায়াকে বেশ পছন্দ হয়েছে। 8:30 দিন পার হয়ে রাত 8টায় বাজলো ফায়াদের বিয়ে শপিং ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকে শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল
ততক্ষণ নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখতে হাতে হাতে তারপর আরিফের সঙ্গে নিয়ে মলের ভেতরে একটি রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নেবে সেই দৃষ্টিকটু দেখায় বলে খানবাড়ি সকলের জন্য খাবার প্যাক করে নাদিম যার শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরফ খান, ফায়াজ, সৌরভ, সোহান, সুমন, শ্রীজ্যোতি আর সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায় 2 টেবিলে নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণ চঞ্চলতার কারণ খানবাড়ির সকলে অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরফ খানের তো সেই ভাব নাদিমের সঙ্গে ছেলেটার ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলে দারুণ। ফায়াদের সঙ্গে জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। যেহেতু মায়া জুই সেজুতি মেয়ে মানুষ, সেই জন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবারের ফাঁকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকলো। মায়ের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্ত এক কি জানি বলল, কিন্তু তারপরে ওয়েটার তৎক্ষণাৎ মাথা নিয়ে সম্মতি দিয়ে চলে গেল। তারপরে একটু পরে ট্রেতে আলাদা খাবার নিয়ে ফেললো। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগে। দেখলো মায়ের দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু মায়া এখনও বসে খাচ্ছে। প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়া আরও ঘন্টা খানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মধ্যে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে এলো। মায়ের মাংস ভাতের প্লেটটা হাতে থেকে টেনে নিয়ে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়ের খাবার প্লেটটা ছেড়ে দিয়ে হাত গুটালো। বেশ বোঝার চেষ্টা সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়ের বেশ স্বাচ্ছন্দ্য খেতে দেখা গেল। মায়া সেই স্বাচ্ছন্দ্য নজর কাটলো আরিফে। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরফ খানের ও ফায়াদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়ার পার চুকিয়ে গেল সবাই। খাওয়ার বিল দেওয়ার সময় নাদিম দেখা গেল সে আরিফ আর ফায়াদের কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজের দায়িত্বে সব বিল ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাকে আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খান পরিবারের সকলে শপিং শেষ করে ক্লান্তে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়া বেশ ক্লান্ত। আরিফ সেই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলো। হেনা খান বগল থাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বললে কথা। রাতের খাবারের আগে অন্তত তিনি দিতে নারাজ। খান বাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার যার মতন করে উঠলো। মুক্তাকে বসানো হলো ফায়েদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুই সেজতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিংয়ে। আরিফের পাশের সিটে বসতে গাড়ি ছুটলো খান গাড়ির পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়লো খান বাড়িতে রাতের ডিনার শেষে সবাই একত্রে আবার নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্য ভরপুর ড্রয়িং রুমে। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির। বারবার ভারত চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদয়ের ভয়ে। মায়া সাহস করে তো খান বাড়িতে ঢুকে পড়লো। এখনই পাছে আর আবারও হৃদয় মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্ট বা দুইজনের সাক্ষাৎকার খুবই ভয়ঙ্কর ছিল। হৃদয়ের রাগে শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এইসব কিছু আবার ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে দূর বুকে মায়া জড়সড় হয়ে হাঁটলো জুইয়ের সাথে। তাদের সঙ্গে দিয়ে পিছু আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। সেই খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রেখেছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ড্রয়িংয়ের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। হিনা খান মায়াকে ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাস মুখ দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়া। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড় বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়লো না। এই 2 পিসের জামা পরে ওন্না কাঁধে 2 পাশে দেওয়া, কথাবার্তা বেশ স্মার্ট। কারো কি
লাগবে কিনা সেটা সে নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরও একবার অকারণে শশী দেখলো। মেয়েটার বেশ মনে ধরেছে। মায়া রিদ খানের সঙ্গে মানাবে ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিদ খান আর শশী মেয়েটার সঙ্গে 5 বছরের রিলেশন আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়া মনে হলো এই দুজনে বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালো হবে, দুজনকে মানাবে। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলে চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সাথে কেন ঘেঁষাঘষি করবে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে অয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠলো। অয়ন কিছু বলবে তার আগে আয়ান শশীর হাত থেকে একটা গ্লাসের শরবত নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়ার মুখোমুখি বসে অয়ন হাতে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বেআইন যে, তা ভালো আছো? মায়ের বেশ উৎফুল্লতা বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। অয়নের কথা মায়ের ঠাট প্রসারিত করে হাসলো। অয়নের চোখ লাগার মতন বিঁধল সে হাসি। তারপরেও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ের পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। অয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গে কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমে চিনে না, কিন্তু তারপরেও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়েদের কোনো আত্মীয় হবে ভেবে সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়ন কথার ফাঁকে হেনা খানকে জানতে চেয়ে বলল, তুই এই অসময়ে এই বাড়িতে? তোর না ডিউটি আজ রাতে আছে? নানু, কিন্তু 3 ঘন্টা লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাফিদ আসেনি? না, রাফিদ দেশে নেই, রিদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খান আর কিছু বলার আগে শশী পাশ থেকে উৎফুল্ল দেখিয়ে জানতে চাইলো, রিদ ভাই এসেছে বুঝি? অয়ন এক পলক মায়ের দিকে দেখলো। বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে রিদের কথা জানতে চাইলে অয়নের বেশ এটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ের মধ্যে। অয়ন বুঝতে পারলো মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। অয়ন মায়া থেকে দৃষ্টি সরিয়ে শশীকে লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর রিদ ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবি। অয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততা ছুটলো বাইরের দিকে রিদের উদ্দেশ্যে। হেনা খান, আরব খান, শশী লাজুকতার মুখটা দেখে আসলো। অয়ন ততক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুয়ের থেকে আর চোখে বড় করেছে, কিন্তু মেয়েটি সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়ে চলেছে। অয়ন চোখের দেখা পর্যন্ত দেখেছে না। আশ্চর্য অয়ন যে এসেছে, মেয়েটার ভাবন্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আজ সে আসবে, এই মেয়েটা তো জানছে। অয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে জুই দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, জুই আমাকে তরমুজের কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো অয়নের দিকে। লোকটা উপস্থিত সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজেই নাস্তা শেষ করছিল। হঠাৎ অয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনে। অয়নের চোখ তাকিয়েছে, জুই চোখ ঘুরিয়ে দেখলো অয়নের হাতের কাছে আরও একটা তরমুজের প্লেট কাটা আছে। সেই অয়ন চাইলেই নিয়ে খেতে পারবে, অথচ অয়ন জুইকে দেওয়া তরমুজটাই প্লেট চাচ্ছে। সৌজন্য বজায়ে জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দেওয়া অয়ন সেটা নিজের দিকে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবার জুইকে বলল, জুই আমাকে আমের প্লেটটা দেন। জুই এবার হাতে হাতে অয়নকে আমের প্লেটটা এগিয়ে দিল। অয়ন সেটা নিতে নিতে আবার বলল, পানির গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টি অয়নের দিকে তাকে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয়েছে ততবার জুইকে দিয়ে সে নিজের কাজ করা, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানদের নিয়ে সে কাজ করানো যায়, সেটা অয়নকে না দেখলে হয়তো জুই জানতোই না। অয়ন জুইকে থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। অয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসলো জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের। শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাফিদের জন্য। ঢাকায় আসার আগে রাফিদের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাফিদ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে আছে তার জন্য। সেই থেকে সে জুই রাফিদের অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাফিদ দেশের বাইরে থেকে কীভাবে? কিছুক্ষণ আগে তো দুজনে কথা হয়েছিল। রাফিদ জুইকে বলেছিল সে রাস্তায় জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাফিদ আসলো না, উল্টা অয়নের মুখে শুনতে হলো রাফিদ দেশে নেই। সকলে খাওয়া দাওয়া শেষ করে রিদ মেন দরজা দিয়ে খানবাড়ি ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখানে থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসি শব্দ আসছে। রিদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিক নিয়ে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিম বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরে মায়ের পাশে নাদিমের বসা বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য
কোনো এক খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলে পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ডাইনিং থেকে হেনা খানের দিকে তাকিয়ে আস্তে আস্তে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপরে চোখ ঘুরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকা উপস্থিত ডাইনিং টেবিলের সকলের ঘাড় ঘুরিয়ে ততক্ষণ হৃদের দিকে তাকালো। মায়াও হেনা খানের ডাকে চমকে ওঠে, তৎক্ষণাৎ পিছন করে তাকাতেই চোখাচোখি হলো হৃদের। মায়ের ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে চোখ পড়লো হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে, তারপরে তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটাকে পান করে সেটা বুঝতে পেরে মায়ের কি মনে হলো আবারও হৃদের দিকে তাকিয়ে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকে ভ্রুকুচকে চেয়ে আছে মায়ের দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণও হলো মায়ের পাশে বসে থাকা নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিতে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখির নজরে সেটা মুহূর্তেই ধরা পড়লো। মায়া হঠাৎ করে কেন জানি আবারও একবার পরখ করলো। হৃদ তাও মনোযোগ দিল। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখ মুখে বেশ কান্তির ছাপ, কিন্তু তারপরেও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেললে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আবারও শশীর পাশাপাশি সুন্দর লাগছে, দুজনে হাইটে মিলে যাচ্ছে, যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপরে বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মায়া। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফুট 6 কি 5 ফুট 7? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি রাফিও নাস্তা টেবিলে ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিন করে বলল, তোমার কফি করে দেবো? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।